বিসমিল্লাহির রহমানির রহিম। বার বিজনেস প্রিপারেশনের অংশ হিসেবে আমরা আজকে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সেকশন 10, 11 এবং 12 এই তিনটা সেকশন থেকে আলোচনা করব। আপনারা সকলে জানেন যে সেকশন 10 এবং 11 হলো মুভেবল প্রপার্টি দখল উদ্ধারের জন্য এই দুইটা সেকশন। যেমন আমরা এর আগে দেখেছি সেকশন 8 এবং 9 হলো ইমুভেবল প্রপার্টি দখল পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তেমনি ভাবে সেকশন 10 এবং 11 হলো মুভেবল প্রপার্টি দখল পুনরুদ্ধারের জন্য। তো সেকশন 10-এ কি বলা হয়েছে? সেকশন 10-এ বলা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির মালিক যে কোনো ব্যক্তি ওই সম্পত্তির দখল দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর বর্ণিত পন্থায় পুনরুদ্ধার করার জন্য মামলা করতে পারবে। অর্থাৎ কারো যদি মুভেবল প্রপার্টি, that may be a bus, truck or any other vehicles or whatever it may be, যেমন মাটি কাটার একটা যন্ত্র ভেহিকুল যেটাকে বলে, এই ধরনের কোনো কিছু জিনিস হয়তো লিজ দিয়েছে, ইজারা দিয়েছে, কিন্তু এখন আফটার এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ দ্য লিজ জিনিসটা আর ফেরত দিচ্ছে না, তখন এরকম যিনি এই মুভেবল প্রপার্টিটার মালিক তিনি এটা উদ্ধারের জন্য আদালতে মামলা করতে পারবেন। তখন সেশন এই 10-এর বিধান অনুযায়ী তিনি এই মামলাটা করতে পারবেন যে আমি এরকম একটা সম্পত্তি লিজ দিয়েছিলাম বা এরকম একটা সম্পত্তি আমি ইজারা দিয়েছিলাম, আহ, কিন্তু এখন আর আমি সেটা পাচ্ছি না বা আমাকে ফেরত দেওয়া হচ্ছে না। এই জন্য তখন যে কোনো মুভেবল প্রপার্টি, সেটা বাস হতে পারে, ট্রাক হতে পারে, পাওয়ার টিলার হতে পারে, আহ, অথবা ল্যাপটপ হতে পারে, হোয়াট এভার ইট মে বি, যেটাই হস্তান্তর করেছেন অথবা লিজ দিয়েছেন, বন্ধক দিয়েছেন, সেটা ফেরত পাওয়ার জন্য আপনি ইয়া ফেরত পাওয়ার জন্য মামলা করতে পারেন। বন্ধক শব্দটা সঠিক হলো না, এটা বন্ধক আপনি ইজারা হতে পারে, অথবা কোনোভাবে আপনি হস্তান্তর করতে পারছেন, কোনো চুক্তিমূলক হস্তান্তর করছেন ব্যবহার করার জন্য, ব্যবহার শেষে সম্পত্তিটা ফেরত পাচ্ছেন, তখন আপনি এটা টেক ব্যাকের জন্য সেকশন 10-এ মামলা করতে পারবেন। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে এরকম যে নিচের কোন সেকশন অনুযায়ী মুভেবল প্রপার্টি পুনরুদ্ধারের জন্য, রিকভারির জন্য মামলা করা যেতে পারে, এইভাবে জাস্ট আসতে পারে। এরপরে সেকশন 11, এটাও এই মুভেবল প্রপার্টি পজিশন সংক্রান্ত। এখানে বলা হয়েছে এনি পার্সন হ্যাভিং দ্য পজিশন অর কন্ট্রোল অফ এ পার্টিকুলার আর্টিকেল অফ মুভেবল প্রপার্টি, যদি কোনো ব্যক্তি মুভেবল প্রপার্টির দখল বা নিয়ন্ত্রণে থাকে, অফ হুইচ হি ইজ নট দ্য ওনার, যার তিনি মালিক নন, মে বি কম্পেলড স্পেসিফিক্যালি টু ডেলিভার ইট টু দ্য পার্সন entitled to its immediate possession any of the following cases। যেমন ধরলেন আপনি একটা গহনা, গোল্ড অর্নামেন্টস একটা ব্যাংকের লকারে রেখেছেন, তাহলে এই যে পজিশনটা লাইজ উইথ দ্য ওনার অফ দ্য অর্নামেন্টস, কিন্তু ইমিডিয়েট পজিশনটা কার কাছে? ব্যাংকের কাছে। তো এখন ব্যাংকের কাছে আপনি দিয়ে চাচ্ছেন, সেটা দিচ্ছেন না, তখন আপনি এটা সেকশন 11-এ রিকভারির জন্য মামলা করতে পারবেন। ইন দ্য সেম ওয়ে, আপনি একটা পণ্য পরিবহনের জন্য কোনো কমন ক্যারিয়ারকে, দ্যাট মে বি এ কুরিয়ার সার্ভিস, আমাদের দেশে যে অনেকগুলো কুরিয়ার সার্ভিস আছে, এস এ পরিবহন আছে, সুন্দরবন পরিবহন আছে, মক্কা ট্রান্সপোর্ট আছে, হুইচ এভার ইট মে বি, এই কমন ক্যারিয়ার যারা, তাদেরকে হয়তো কোনো একটা পণ্য পরিবহন করার জন্য আপনি দিয়েছেন। এখন দো ইউ আর দ্য ওনার অফ দ্য গুডস, বাট দ্য কমন ক্যারিয়ার অর দ্য ক্যারিয়ার ইজ দ্য ইমিডিয়েট ওনার অফ দ্য পজিশন, অর্থাৎ দখলটার মালিক সে। যদি ফাইনালি আপনি এটার ওনার, কিন্তু ইমিডিয়েট পজিশনটা কার কাছে? কমন ক্যারিয়ার কাছে। এই কমন ক্যারিয়ার যদি এটা ডেলিভারি না করে, তাহলে আপনি এটা পুনরুদ্ধারের জন্য সেকশন 11-এ এই মামলাটা করতে পারবেন। ওকে, এরপর আসেন সেকশন 12। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাইন্ডেড, পুট ইট 3 স্টার মার্ক অন দিস সেকশন। এখানে নানাভাবে কোশ্চেন হতে পারে, তো সে বিষয়টা এইটা সেকশন ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এই নিয়ে অনেক মামলা আছে বাংলাদেশের কোর্ট কাছারিতে, চুক্তির সুনির্দিষ্ট
বাস্তবায়নের মামলা, বা কোনো কোনো এলাকায় এটাকে বলে চুক্তি প্রবলের মোকদ্দমা, ইংরেজিতে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মোকদ্দমা। তাহলে এখান থেকে নানাভাবে প্রশ্ন হতে পারে। তার প্রথম প্রশ্নটা হতে পারে যে আহ, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন আমরা নিচের কোন ধারা অনুযায়ী চাইতে পারবো? উত্তর হলো সেকশন 12। তাহলে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের মামলা নিচের কোন ধারা অনুযায়ী করা যাবে? উত্তর হলো সেকশন 12। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন মে বি সেট ফ্রম হিয়ার, যে চুক্তি প্রবলের মামলা নিচের কোন ধারা অনুযায়ী? সেকশন 12। এখানে চারটা সিচুয়েশনের কথা বলা হয়েছে। এই চারটা সিচুয়েশন আপনাকে মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? এটা আপনার যেমন রিটেনের জন্য কাজে লাগবে, তেমনি ভাবে এমসিকিউর জন্য কাজে লাগবে। কারণ এই চারটার যে কোনো এক বা একাধিক দিয়ে একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে, বিশেষ করে বিজিএস পরীক্ষায়। তো সো এই চারটা যে গ্রাউন্ডস আছে এখানে, এটা মুখস্থ রাখতে হবে। দ্য ফার্স্ট গ্রাউন্ডটা কি এখানে বলা হয়েছে? না, প্রশ্নটা এভাবে আসতে পারে যে নিচের কতটি কারণে, নিচের কতটি কারণে একটা চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন চাওয়া যেতে পারে, এভাবে। তখন এই যে চারটা কারণ, এই এটা উত্তর হবে যে নিচের চারটি কারণ। তো চারটি কারণে দুইটা দিয়ে হতে পারে নিচের, নিচের কতটি কারণের জন্য চুক্তির বাস্তবায়ন হতে পারে, ক, খ, ক, খ, গ, গ, এভাবে নানাভাবে সেট হতে পারে। এই জন্য দ্যাট ইজ ওয়াই দিস ফোর গ্রাউন্ডস আর টু বি মেমোরাইজড। ওকে। তাহলে প্রথমটা কি? when the act agreed to be done is in the performance wholly or partly of a trust, অর্থাৎ সম্মত কাজটি, দ্যাট চুক্তিটি, act agreed to be done, ওকে, অ্যাক্ট এগ্রিড টু বি ডান, এটা সহজ করে বললে চুক্তিটি, চুক্তিটি যদি আংশিক বা পুরোপুরি জিম্মা চুক্তির অন্তর্ভুক্ত হয়। জিম্মা চুক্তির এই একটু আগে আমরা যেমন সেকশন 11-এ এসে বললাম যে একটা অর্নামেন্টস দেওয়া হয়েছে ব্যাংকে লকারে রাখার জন্য, তাহলে দেয়ার ইজ এ কন্ট্রাক্ট বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড ওনার অফ দ্য অর্নামেন্টস, তাহলে ইটস কল্ড এ কন্ট্রাক্ট ফর কন্ট্রাক্ট ফর মানে ট্রাস্ট। তেমনি ভাবে আরো কতগুলো দলিলের মাধ্যমে ট্রাস্ট আমরা সৃষ্টি করি। যেমন ধরেন আমার 10 বিঘা সম্পত্তি আছে, আমি এটা একটা ট্রাস্ট সৃষ্টি করলাম, এবং এখানে কিছু ট্রাস্টের মানে হু উইল বি দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ট্রাস্ট, যেটাকে আমরা অনেক সময় ইয়া বলি, ট্রাস্টি বলি। ট্রাস্টি নিয়োগ করলাম, এর বেনিফিশিয়ারি বললাম কোন কোন প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি হবে, এবং সে ইউসুফেক্সটা কিভাবে আহ, ব্যবহৃত হবে, এই জিনিসগুলো বললাম। এইটাকে বলা হচ্ছে যে চুক্তিটি যদি পুরোপুরি বা অংশত জিম্মা চুক্তির অন্তর্ভুক্ত হয়। তাহলে জিম্মা চুক্তির আহ, একজন বেনিফিশিয়ারি এসে মামলা করে দিতে পারে যে এই যে চুক্তিটা হয়েছে, এখানকার ইউসুফ রাইটসটা বা এর আয়টা, আহ, আমরা আমাদের এত অংশের দাবিদার আমরা, কিন্তু এটা আমাদের দেওয়া হচ্ছে না, এটা আমাদের দেওয়া হোক। যেমন ধরেন একজন ট্রাস্ট করে বললো যে এই সম্পত্তির আয়টা এই মসজিদে যাবে, মন্দিরে যাবে, অথবা গির্জায় যাবে, অথবা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যাবে, পার্সেন্টেজ ভাগ করে দেওয়া হলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যিনি ট্রাস্টি, হি ফেলস টু distribute the usufructs to the beneficiary as per the contents of the documents অথবা uh, deed by which the trust has been created. In that case, any one of the beneficiary may sue against the trustee to have the exact share of the usufructs. এই এই ধরনের চুক্তি তখন সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে। তখন এই ফলভোগীরা বলবে যে এই যে ট্রাস্ট চুক্তিটা, এই চুক্তিটাতে আমরা আমাদের ফলভোগী হিসেবে দেখানো হয়েছে, এবং আমাদের হয়তো মানে 25% অংশের ইউসুফ ট্যাক্সের আমরা অংশীদার, কিন্তু এই টাকাটা আমাদের সুন্দরভাবে ঠিক মতো যথাযথভাবে দেওয়া হচ্ছে না। তো এই চুক্তিটা আমরা বাস্তবায়ন চাই, এটাকে বলা হচ্ছে when the act agreed to be done is in the performance wholly or in or partially of trust। তাহলে জিম্মা চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়নের জন্য মামলা করা যাবে। কে মামলা করতে পারবে? বেনিফিশিয়ারিরা সাধারণত, তাদের যদি ডিপ্রাইভ করা হয় তারা এসে পারবে। অথবা ট্রাস্ট ডিডে যেরকম ভাবে লেখা আছে, ট্রাস্টটা যেভাবে সৃষ্টি করা হয়েছে, তার কেউ একজন যদি মনে করে যে যে চুক্তিটা যেভাবে সম্পাদন করা হয়েছে, যাকে ট্রাস্টি নিয়োগ করা হয়েছে, যাকে বেনিফিশিয়ারি করা হয়েছে, এটার মধ্যে ঠিক মতো হচ্ছে না, ডিস্ট্রিবিউট হচ্ছে না, তখন যে কেউ এটার বিরুদ্ধে চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাল্যবাদ করার জন্য মামলা করতে। এরপর আসেন
দিস ইজ অ্যানাদার সিচুয়েশন। সেকশন 12 এ চারটা সিচুয়েশনের কথা বলা হয়েছে। দ্য সেকেন্ড সিচুয়েশনটা হলো when there exists no standard for ascertaining the actual damage caused by non-performance of the act agreed to be done। অর্থাৎ when there exist নেই, নো স্ট্যান্ডার্ড, মানে কোন একটা আহ, মানদণ্ড নেই, মানদণ্ড নেই কিসের জন্য? ফর অ্যাসার্টেইনিং, অ্যাসার্টেইনিং দ্য অ্যাকচুয়াল ড্যামেজ, প্রকৃত ক্ষতি নির্ণয় করার মানসম্মত কোনো স্ট্যান্ডার্ড নেই, পরিমাপক নেই যে ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে। কজড বাই নন পারফরমেন্স অফ দ্য অ্যাক্ট এগ্রিড টু বি ডান। নন পারফরমেন্স অফ দ্য অ্যাক্ট এগ্রিড টু বি ডান, এগ্রিড টু বি ডান মানে হলো চুক্তিটা। তাহলে চুক্তিভুক্ত কাজটি বা সম্মত কাজটি সম্পাদন না করলে যে ক্ষতি হবে, এই উদ্ভূত ক্ষতি নির্ণয়ের যদি কোনো মানদণ্ড না থাকে, তখন সেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে। তাহলে উদ্ভূত ক্ষতি, চুক্তি হতে উদ্ভূত ক্ষতি নির্ণয়ের যদি কোনো সাধারণ মানদণ্ড না থাকে, তাহলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে। যেমন একটা উদাহরণ যদি দেই, এ একজন হলো ক্রেতা, আর বি হলো একজন বিক্রেতা। এ এবং বি এর মধ্যে একটা চুক্তি হলো। কি চুক্তি হলো? যে বি যেহেতু বিক্রেতা, তিনি একটা ছবি বিক্রি করবেন আর একটা ফুলদানি, চীনা ফুলদানি এর কাছে বিক্রি করবেন। এইটা কিনতে সম্মত হলো। এখন এ মে কম্পেল বি স্পেসিফিক্যালি টু পারফর্ম দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ এই যে তাদের মধ্যে একটা মৃত চিত্রকরের ছবি এবং দুইটা চীনা ফুলদানি ক্রয় বিক্রয়ের যে চুক্তি হলো, অর্থাৎ এ হলো ক্রেতা, বি হলো বিক্রেতা। এ বি এই জিনিসটা বিক্রয়ের জন্য চুক্তি করলো এর কাছে। এখন এ যেহেতু ক্রেতা, বি কে এই মৃত চিত্রকরের ছবিটা এবং দুইটা চীনা ফুলদানি দিতে বাধ্য করতে পারবে। কেন বাধ্য করতে পারবে? ফর দ্যাট দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড for ascertaining the actual damage which would be caused by its non-performance। অর্থাৎ এ যদি ওই মৃত চিত্রকরের ছবিটা না পায়, অথবা ওই ফুলদানি দুটো চীনা ফুলদানি দুটো না পায়, তাহলে এতে এর কি ক্ষতি হবে এটা নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, এটা আসলে বোঝা যাবে না। একটা ছবি এর কাছে অনেক বড় মূল্যবান হতে পারে, এই চীনা ফ্লোয়ার ভার্সটা তার কাছে অনেক বেশি মূল্যবান হতে পারে, হয়তো আরেকজনের কাছে সেটার কোনো মূল্য নেই। এই জন্য যে চুক্তি সম্পাদন না করলে উদ্ভূত ক্ষতি নির্ণয়ের যদি কোনো মানদণ্ড না থাকে, তখন তাহলে সেটি চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে। আরেকটা যদি আমরা উদাহরণ দিই, ধরুন একজন উঠতি রাজনীতিবিদ অনেক টাকা পয়সা কামিয়েছে ইলিগালি। যেহেতু আমাদের দেশে পলিটিক্স হল পাওয়ার অ্যান্ড রিসোর্স, যারা এই পলিটিক্স করে তাদের হাতে পাওয়ার এবং রিসোর্স থাকে, তারা অল্প সময় অগাধ টাকা পয়সার মালিক হয়ে যেতে পারে। এখন টাকা পয়সার মালিক হওয়ার পাশাপাশি এই পলিটিশিয়ান তিনি সম্মান কিনতে চান। সম্মান কিনতে চান কিভাবে? তিনি ঢাকার গুলশান একটা পশ এরিয়াতে একটা বাড়ি কেনার জন্য চুক্তি করেছে। মনে করুন সাপোজ এ ইজ আ পলিটিশিয়ান, হি কন্ট্রাক্টস টু বাই এ হাউস ইন গুলশান উইথ বি। বির কাছে একটা বাড়ি কেনার জন্য চুক্তি করলো, কিন্তু বি ফেলস টু কমপ্লিট দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ বি এই চুক্তিটা সম্পাদনে অপারগতা প্রকাশ করলো, অথবা করলো না, যে না আমি আর আপনার কাছে বিক্রি করব না। কিন্তু এ has contracted to buy a house with B in a posh area which bears the prestige and honor and dignity of the to be a resident of a Gulshan area। এর কাছে এই পশ এরিয়ায় এক খন্ড জমির মালিক হওয়া, একটা বাড়ির মালিক হওয়া, ইটস এন স্ট্যাটাস সিম্বল। তো সে এটা কিনতেই চাচ্ছে, যে টাকা ইজ নট ম্যাটার, মানি ইজ নট ম্যাটার টু হিম, হি ওয়ান্টস টু বাই এ হাউস ইন গুলশান এরিয়া, ঢাকা সিটি। এটা তার কাছে স্ট্যাটাস সিম্বল, প্রেস্টিজ ম্যাটার। সো এই চুক্তি যদি সম্পাদন না হয়,
অর্থাৎ বি যদি বাড়িটা তার কাছে বিক্রি না করে তাহলে কি ক্ষতি হবে, এইটা নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। এই জন্য এ মে কম্পেল দ্য বি to complete the sale of the house situated in Gulshan area in Dhaka city. তাহলে এই ধরনের অবস্থা হলে যে চুক্তি সম্পাদিত না হলে উদ্ভূত ক্ষতি নির্ণয়ের যদি কোনো মানদণ্ড না থাকে তাহলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে। এরপরে আসেন গ্রাউন্ড নাম্বার সি। সিতে আরেকটা সিচুয়েশন দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে when the act agreed to be done is such that pecuniary compensation for its non-performance would not afford adequately, অর্থাৎ চুক্তিভুক্ত কাজটা সম্পাদন না করলে টাকার অঙ্কে ক্ষতিপূরণ যথেষ্ট প্রতিকার বলে গণ্য হবে না। কম্পেনসেশন দেওয়া হলো, চুক্তিভুক্ত কাজটা হলো না। যেমন ধরুন এ বির সঙ্গে চুক্তি করলো 50 মণ চাল কেনার জন্য কারণ বাজারের কোন একজন ব্যবসায়ীর সঙ্গে। তো এখন কোনো কারণে কারণ বাজারের চাল ব্যবসায়ী চালটা সাপ্লাই করতে পারছে না। তো তখন এ বলতে পারে যে চালের দাম এখন বেড়ে গেছে, যখন আমি তোমার সঙ্গে চাল কেনার চুক্তি করছি তখন তো কেজি এরকম 80 টাকা ছিল, এখন পার কেজি 90 টাকা। আমাকে তাহলে এই পার কেজিতে 10 টাকা দরে আমার ক্ষতিপূরণ দিতে হবে। তো ব্যাস, দ্যাটস ফাইন, সে কম্পেনসেশন পেয়ে গেল। কিন্তু সেকশন 12-এর ক্লজ সিতে যেটা বলা হয়েছে যে একটা চুক্তি হলো, এই চুক্তি সম্পাদিত হলো না পক্ষদের মধ্যে, এবং এতে যদি আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে সেটা যথেষ্ট প্রতিকার বলে গণ্য হবে না। এমন চুক্তি এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে। একটা সিচুয়েশনের উদাহরণ দিই আমরা। আপনারা সকলে জানেন বাটা ইজ এ শু কোম্পানি, ইজ এ রিপুটেড কোম্পানি ফর লং টাইম in our country, and the share of Bata companies are not available, and at the same time it is the symbol of a status or prestige holding the share of Bata company. এখন এ বির সঙ্গে চুক্তি করলো যে বি উইল সেল 1 লাখ টাকা শেয়ার অফ বাটা শু কোম্পানি টু এ, ফর এক্সাম্পল। এখন ফাইনালি বি refused to complete the sale of the বাটা শু কোম্পানি শেয়ার টু এ। এখন বাটা শু কোম্পানি শেয়ার ইজ নট অ্যাভেলেবল ইন দ্য কারেন্ট মার্কেট, এটা যখন তখন কিনতে পাওয়া যায় না, and also it carries the symbol of status. In such a situation, if the B wants to compensate for non-performance of the contract, that is non-performance of the sale of Bata Shoe Company share to A, এ বলবে না, it would not be sufficient। এই যে আমাকে তুমি ক্ষতিপূরণ দিতে চাচ্ছ, it is not মানে adequate relief in money, এটা টাকার অঙ্কে যথেষ্ট হবে না। কারণ এইটার শেয়ার যার কাছে থাকবে তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তি বা ব্যবসায়িক জগতে বিজনেস ম্যাগনেট বলে গণ্য হবে। তো আমাকে এই কোম্পানির শেয়ারটা আমার কাছে বিক্রি করতে হবে। তখন সেকশন 12 ক্লজ 3 তে এই যে when an act agreed to be done, the non-performance of which compensation in its money would not be considered to be adequate, তাহলে এই যদি কোন চুক্তির সম্পাদনের ফলে উদ্ভূত ক্ষতি টাকার অঙ্কে যদি যথেষ্ট ক্ষতিপূরণ বলে বিবেচিত না হয় তাহলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করতে হবে, করা যাবে। আর ফোর্থ নাম্বার যে সিচুয়েশনটা বলা হয়েছে সেকশন 12-এ, এখানে বলা হয়েছে when it is probable that pecuniary compensation অর্থ হলো আর্থিক মূল্যমান, আর্থিক ক্ষতি। pecuniary compensation cannot be got for the non-performance of the act agreed to be done, চুক্তিভুক্ত কাজটি করা না হলে ক্ষতিপূরণ পাওয়ার যদি সম্ভাবনাই না থাকে তাহলে সেক্ষেত্রে সেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে। তাহলে এই সেকশন 12 থেকে এই 4টা সিচুয়েশন অবশ্যই মুখস্থ রাখবেন। এর এক বা একাধিক দিয়ে একাধিক এমসিকিউ সেট হতে পারে। সো এই 4টে গ্রাউন্ডস অবশ্যই মুখস্থ থাকতে হবে এবং এর ইলাস্ট্রেশন গুলো পড়ে রাখবেন। এবং এখানে
আহ, একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হতে পারে। এখানে বলা হয়েছে আনলেস এন্ড আনটিল কন্ট্রারি ইজ প্রুভড, যতক্ষণ না, যদি না ভিন্ন কোন রূপ প্রমাণিত হয়, দ্য কোর্ট শ্যাল প্রিজিউম, কি প্রিজিউম করবে, অনুমান করবে, দ্যাট ব্রিচ অফ এ কন্ট্রাক্ট, to transfer immovable property cannot be adequately relieved by compensation in money। অর্থাৎ স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি টাকার অঙ্কে ক্ষতিপূরণ যথেষ্ট হবে না বলে আদালত ধরে নেবে। কি বলছি এখানে, যে যদি না, যতক্ষণ না ভিন্নরূপ কিছু প্রমাণিত হয়, ততক্ষণ পর্যন্ত আদালত এটা অনুমান করবেন যে বায়না চুক্তি, কন্ট্রাক্ট ফর সেল অফ রিমুভাল প্রপার্টি, বায়না চুক্তি আর্থিকভাবে ক্ষতিপূরণ করা যাবে না, বায়না চুক্তি আর্থিকভাবে ক্ষতিপূরণ করা যাবে না, এটা আদালত অনুমান নেবেন। এখান থেকে এমসিকিউ কোশ্চেন কি হতে পারে, যে বায়না চুক্তি বিক্রয়ের ক্ষেত্রে আদালত কি অনুমান নেবেন। আদালত অনুমান নেবেন যে বায়না চুক্তির অসম্পাদন আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া যাবে না। দ্বিতীয়ত প্রশ্ন আসতে পারে, এখান থেকে কি ধরনের অনুমান আদালত নেবেন, এই প্রশ্নটা এমসিকিউ তে হতে পারে। উত্তর হলো এখানে শ্যাল প্রিজম নেবেন আদালত, যে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সম্পাদিত না হলে এটা আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া যাবে না, তাহলে এই বিষয়ে আদালত শ্যাল প্রিজম নেবেন। ঠিক এখানে আরেকটা অংশ আছে, যদি এটা মুভেবল প্রপার্টি মুভেবল প্রপার্টি অস্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি হয়, তাহলে আদালত একইভাবে অনুমান নেবেন যে এটা আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব। তাহলে এখান থেকে এক্সপ্লেনেশনটা থেকে একাধিক কোশ্চেন হতে পারে। আপনারা যারা বার প্রিপারেশন নিচ্ছেন, বার এমসিকিউ প্রিপারেশন ফর বিজিএস এন্ড বার, তারা আমাদের ক্লাসগুলো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে পারেন, আপনাদের কোনো কোয়েরি থাকলে জানাতে পারেন। তো আবারও বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করে, আপনারা যদি কখনো ভবিষ্যতে আইনজীবী হওয়ার মনস্থির করেন, অথবা ল অফিসার হতে চান, অথবা ল প্রফেশনে থাকতে চান, তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার আহ, আইন অঙ্গনে আইন সংক্রান্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য বাদল একাডেমি একমাত্র প্রতিষ্ঠান যা আপনাকে অল্প সময়ে আইন অঙ্গনে আইন পেশায় দক্ষ করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।